দেখুন, মরক্কোর উত্তরের অংশ আর স্পেনের দক্ষিণের অংশের মাঝখানে এই সরু জলপথ, একে বলা হয় জিব্রাল্টারের প্রণালী। এখানে দুই মহাদেশের দূরত্ব মাত্র ৮ মাইল, অথচ শত শত বছর ধরে মানুষ স্বপ্ন দেখলেও এখনও কোনো সেতু বানানো যায়নি। বিশ্বের অনেক জায়গায়, এমনকি এর চেয়েও বেশি দূরত্বে বিশাল সেতু তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে ধরা যায় যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় লেক পাঞ্চাট্রেন কজওয়ে, যার দৈর্ঘ্য ২৪ মাইল। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন পানির ওপর সেতু হিসেবে তালিকাভুক্ত। এই সেতুতে দুটি সমান্তরাল ব্রিজ আছে, যা নিউ অরলিন্সের শহরকে লেক পাঞ্চাট্রেনের উত্তরের ছোট ছোট জনপদের সাথে যুক্ত করেছে। ৯,০০০ কংক্রিটের পিলার ধরে রেখেছে ১,০০০-এর বেশি ডেক, আর মাত্র ১৪ মাসেই এই বিশাল কাজ শেষ করা হয়েছিল। তাহলে আফ্রিকা আর ইউরোপের মাঝের এই ৮ মাইলের সেতু কেন সম্ভব হলো না? এরকম একটি সেতুর মূল্য হতো অমূল্য। আফ্রিকায় আছে হিরে, তেল, খনিজের মতো দামি সম্পদ, যা ইউরোপ কিনতে চায়। এই সেতু হলে সহজেই ব্যবসা বাণিজ্য চালানো যেত, পণ্য আসা যাওয়া করত দ্রুত এবং কম খরচে। কিন্তু বর্তমানে যাতায়াত করতে হয় বিমান আর জাহাজে, যা অনেক ব্যয়বহুল। বিমান ভাড়া বেশি, জ্বালানির দাম বেশি, আবহাওয়ার কারণে দেরি হয়, আবার কাস্টমসের জটিলতাও ও বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছানোর সময়ও লাগে। জাহাজের পথেও সমস্যা আছে, কারণ এই সরু অংশে সাগরের স্রোত আর ঝড় সব সময় ভয়ঙ্কর থাকে, ফলে হীরের মতো দামি জিনিস আনতে নিতে অনেক ঝুঁকি থাকে। এই সেতু আরেকটি বড় সুবিধা দিত, কর্মসংস্থান। হাজার হাজার মানুষের জন্য কাজ তৈরি হতো, হোটেল, বন্দর, পার্ক, এমনকি নতুন ছোট ছোট শহরও গড়ে উঠত। এই দুই উপকূল হয়ে যেত নতুন অর্থনৈতিক কেন্দ্র, বিনিয়োগ বাড়ত, পর্যটন বাড়ত। ভাবুন, স্পেনের কোনো ছোট শহর থেকে গাড়ি চালিয়ে চলে যাওয়া যেত মরক্কোর কোনো সাফারি পার্কে, চা খেয়ে আর্গানয়ে কিনে আবার সন্ধ্যায় বাড়ি ফেরা যেত। কিংবা এই সেতুর ওপর দিয়ে উচ্চগতির ট্রেনে ভূমধ্যসাগর পেরোনো যেত। সেতুর পাশে গড়ে উঠত রেস্টুরেন্ট, শপিং মল, বিনোদন পার্ক আর জাদুঘর। কিন্তু দুঃখের কথা, এখনও এই সেতু বানানো সম্ভব হয়নি। প্রথম সমস্যা হলো এখানকার প্রবল স্রোত এবং ভূমিকম্পের ঝুঁকি। ধরুন, বিশাল নির্মাণ কাজ শুরু হলো, কিন্তু কিছুদিনের মধ্যেই সমুদ্রের তলদেশে কম্পন হয়ে বিশাল ঢেউ উঠে পুরো এলাকা ভাসিয়ে দিতে পারে। আরও ভয়ঙ্কর ব্যাপার, এই স্রোত এত দ্রুত এবং দিক পরিবর্তনশীল যে সেতুর কাঠামোকে কাঁপিয়ে সংযোগ ছিঁড়ে ফেলতে পারে। ফলে সেতুর পিলার ও ভিত্তি অতি মজবুত করতে হবে, যা এই মুহূর্তের প্রযুক্তিতে অসম্ভবের কাছাকাছি। দ্বিতীয় সমস্যা হলো প্রণালীর গভীরতা। সাধারণত সেতুর পিলার সমুদ্রের তলদেশে গেঁথে বসানো হয়, কিন্তু এখানে সমুদ্রের তলদেশ অসমান, পাথুরে আর অনেক গভীর, প্রায় ৩,০০০ ফুট, যা 10টা স্ট্যাচু অফ লিবার্টিকে একটার ওপর আরেকটা বসিয়ে সমান করতে হবে। এমন গভীরে পিলার বসানো মানে এক বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ। তাছাড়া যদি ভূমিকম্প হয়, মজবুত পিলার থাকলেও তা ভেঙে যেতে পারে, আর প্রবল স্রোত তা ভাসিয়ে নিয়ে যেতে পারে। তৃতীয় সমস্যা হলো সামুদ্রিক পরিবেশ। এই প্রণালীর পানিতে লবণাক্ততার কারণে সাগরের তল থেকে ঠান্ডা পুষ্টিকর পানি উপরে উঠে আসে, আর এতে জন্মায় ফাইটোপ্ল্যাঙ্কটন। এই ক্ষুদ্র প্রাণী খেতে আসে তিমি, ডলফিন সহ নানা সামুদ্রিক প্রাণী। এখানে প্রায় 7 প্রজাতির তিমি ও ডলফিন ঘুরে বেড়ায়। কিন্তু যদি বিশাল নির্মাণ কাজ শুরু হয়, তখন ধুলো, কার্বন ডাই অক্সাইড, পাথরের টুকরো, ছাই এসব পানিতে ছড়িয়ে পড়বে। এতে ফাইটোপ্ল্যাঙ্কটন মারা যাবে, মাছ হারাবে খাবার, আর জেলেরা হারাবে জীবিকা। সেতু চালু হলেও গাড়ি, ট্রেনের দূষণ পরিবেশের ভারসাম্য নষ্ট করবে। ফলে তিমি, ডলফিন হয়তো অন্য জায়গায় চলে যাবে, আর এর প্রভাব পড়বে পুরো সামুদ্রিক খাদ্য শৃঙ্খলে। একটা সমস্যা আরেকটার দিকে গড়াবে, ঠিক ডোমিনোর মতো। এই কারণে ২০০৭ সালে স্পেন সরকার জাহাজের গতিবিধিতে নিয়ম চালু করে, যাতে সামুদ্রিক প্রাণীদের ক্ষতি না হয়। চতুর্থ সমস্যা হলো জাহাজ চলাচলের চাপ। প্রতিদিন প্রায় ৩০০ জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করে, কারণ এটাই একমাত্র রাস্তা যা ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে। এখানে মৎস্যজীবী নৌকা, পর্যটন নৌকা, মালবাহী জাহাজ সবকিছুই চলে। এরকম ব্যস্ত রুটে বিশাল সেতু বসালে জাহাজ চলাচল ব্যাহত হবে, যা বৈশ্বিক বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে। বিংশ শতকের শুরুতে এক ফরাসি প্রকৌশলী এই সেতুর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তা ব্যয়বহুল আর জটিল হওয়ায় বাতিল হয়ে যায়। পরে 23 কিলোমিটার লম্বা টানেল প্রস্তাব করা হলেও আর্থিক আর প্রযুক্তিগত কারণে সেটিও এগোয়নি। তবুও মানুষ আজও স্বপ্ন দেখে, হয়তো ভবিষ্যতে যখন প্রযুক্তি আরও উন্নত হবে, তখন আফ্রিকা আর ইউরোপকে এই 8 মাইলের সেতুতে যুক্ত করা যাবে।
এক মজার তথ্য, কোটি কোটি বছর আগে এখানে পানিই ছিল না। আফ্রিকান আর ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ার সাথে ধাক্কা খেয়ে একসময় ভূমধ্যসাগরকে আটলান্টিক থেকে আলাদা করেছিল। তখন এই সমুদ্র প্রায় শুকিয়ে গিয়েছিল। পরে সেই স্থলসেতু ভেঙে গেলে আবার সমুদ্রের পানি ঢুকে পড়ে আর ধীরে ধীরে তৈরি হয় আজকের ভূমধ্যসাগর। এই ছিল পুরো কাহিনীকে। ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও এরকম গল্প জানতে পরের ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো থাকবেন।